স্যার রোবটের মতো হয়ে থাকবে না। আমি মোহাম্মদ আবু নাসির। আমার পরিচয়, আমি মোহাম্মদ আবু নাসির। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আবু শব্দের অর্থ পিতা, নাসির শব্দের অর্থ সাহায্যকারী। আমার নামের অর্থ দাঁড়ালো মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আবু শব্দের অর্থ পিতা, নাসির শব্দের অর্থ সাহায্যকারী, সাহায্যকারীর পিতা হিসাবে প্রশংসিত। আমি আজ এই পড়ন্ত বিকেলে তোমাদের সামনে যেই টপিকসটা আলোচনা করতে যাচ্ছি, বাংলা সাহিত্যের যে প্রধান 5টি শাখা, তার মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা দিয়ে বাংলা সাহিত্য শুরু হয়েছে সেটার নাম হচ্ছে কাব্য। আমি এ কারণে কাব্য দিয়েই শুরু করব। তার আগে কাব্য এবং সাহিত্য এগুলো একটু ডিসকাস করে নিব যে বাংলা সাহিত্য আসলে সাহিত্য ব্যাপক। সাহিত্যের প্রধান শাখা 5টি। সাহিত্য 5টি শাখা নিয়ে আলোচনা করে। সাহিত্যের 5টি শাখার মধ্যে প্রাচীন শাখার নাম কাব্য, আধুনিক শাখার নাম ছোট গল্প, মাঝখানে 3টি নাটক, উপন্যাস, প্রবন্ধ। সাহিত্য 5টি শাখা নিয়ে আলোচনা করে। প্রাচীন শাখার নাম কাব্য, আধুনিক শাখার নাম ছোট গল্প, মাঝখানে নাটক, উপন্যাস এবং প্রবন্ধ। এই 5টি শাখার মধ্যে বাংলা সাহিত্য শুরু হয়েছিল চর্যাপদ কাব্য দিয়ে, যার কারণে সাহিত্যের প্রাচীন শাখা কাব্য। এবং আমরা আজকে শুরু করব কাব্য দিয়ে। আমরা এই কাব্যটাকে বেছে নিয়েছি কেন? কারণ এটি সবচেয়ে প্রাচীন, এটা দিয়েই আমাদের সাহিত্যের শুরু হয়েছে। এবং আমরাও আজকে এই শুরুতেই এই সাহিত্যের মধ্যে কাব্যই শুরু করব। আমরা কেন ব্যাকরণ শুরু করব না, আমরা তার আগে কিছু কজ জেনে নেই। কারণ আল্লাহ যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আগে মানুষ সৃষ্টি করেছেন, ধর্ম আগে সৃষ্টি করেননি। মানুষকে নিয়ন্ত্রণে আনার জন্য ধর্ম সৃষ্টি করেছেন এবং ধর্মে বলতেছেন এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে। আমরা এভাবে আল্লাহ আমাদেরকে একটা নীতিমালা দিয়েছে। ঠিক সাহিত্য কিভাবে সাহিত্যের ভুল ত্রুটি হতে পারে, এ কারণে সাহিত্যকে ভুলের বাইরে না দিয়ে ভুলের ঊর্ধ্বে আনার জন্য ব্যাকরণ এসেছে। তাই আমরা ব্যাকরণ পড়ব, আগে আমরা সাহিত্য পড়ব। আর আমরা আজকে যে সাহিত্যিক বা যে কবিকে নিয়ে এসেছি, সে কবি বাংলার অন্যতম একজন, বাংলা সাহিত্যের যাকে আমরা স্রষ্টা বলি, এই মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যখন কবি, তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিশু। আমরা যাকে গোটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কবি ঘোষণা করেছি, যখন বিশ্বকবি জন্ম নিয়েছে, তখন মাইকেল মধুসূদন দত্ত একজন কবি পরিচয় লাভ করছে। আর যখন বিশ্বকবি কবি মর্যাদা পেয়েছে, তখন আমরা মাইকেল মধুসূদন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তাহলে আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব, সে হচ্ছে একজন অতি প্রাচীন, যার হাত ধরে আমরা বাংলা সাহিত্যের অনেক মূল্যবান সাহিত্য চর্চা এবং মূল্যবান কথাগুলো পেয়েছি। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের একটু পরিচয় দেই শুরুতেই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1873 সালে মৃত্যুবরণ করেন। আর আমরা বিশ্বকবিকে পেয়েছি 1861 সাল। 1861 সাল তখন বিশ্বকবিকে আমরা পৃথিবীর মধ্যে পেয়েছি, কিন্তু তখন তিনি কবি হিসাবে আসেননি, শিশু হিসাবে এসেছেন। আর যখন বিশ্বকবি শিশু হলেন বা কবি চর্চা শুরু করবেন, তখন আমাদের মাঝ থেকে 1873 সালে এই আমরা মাইকেল মধুসূদন দত্ত আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম, আসল নাম, পিতার দেওয়া নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। কিন্তু তিনি সাহিত্য চর্চা
করতে গিয়ে ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তিনি তার পিতৃধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। এ কারণে শ্রী মধুসূদন পরিবর্তন করে মাইকেল মধুসূদন দত্ত লিখেন। এই শ্রী মধুসূদন থেকে মাইকেল মধুসূদন তিনি হয়েছেন 1843 সালের 1843 সালের 9 ফেব্রুয়ারি তিনি শ্রী মধুসূদন থেকে মাইকেল মধুসূদন দত্ত রূপান্তর বা পরিবর্তন করেন তার নামের। এবং আমরা আজকে যে কবিতাটি পড়ব এটা তার জন্ম এবং মৃত্যু, আমি আরও কিছু বলবো তার সম্পর্কে। তার আগে আমরা এই কবিতাটি আলোচনা করে নিব, সেটা হচ্ছে বঙ্গভূমির পূর্তি। বঙ্গভূমির পূর্তি কবিতাটি একটি গীতিকাব্য। আমরা শুরুতেই যেহেতু প্রাচীন শাখা সাহিত্যের 5টি শাখার মধ্যে প্রাচীন শাখা কাব্য, আমরা এই কবিতা দিয়ে যে শুরু করব। কবিতার প্রকারভেদ, কবিতা প্রধানত বা মূলত 2 প্রকার, একটা হচ্ছে গীতিকাব্য আর একটা হচ্ছে মহাকাব্য। তিনি গীতিকাব্য এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচনা করতে সক্ষম হয়েছেন। শুধু গীতিকাব্য, তিনি মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এই মাইকেল মধুসূদন দত্তই লিখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বমানের কবি উপাধি হয়ে বিশ্বকবি হয়েছেন, বিশ্বমানের কবি খেতাবে ভূষিত হয়েছেন, কিন্তু তিনি মহাকাব্য লিখে যেতে পারেননি। তার ব্যর্থতার দায় তিনি নিজেই স্বীকার করে গিয়েছেন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যদিও গীতিকাব্য শুধু না মহাকাব্য লিখে গেছেন, তবুও তিনি বিশ্বমানের কবি হতে পারেননি। বাংলার অন্যতম কবি বা বাংলা সাহিত্যের স্রষ্টা হিসাবে তিনি উপাধি গ্রহণ বা উপাধি লাভ করেছেন। এই কবিতাটি গীতিকাব্য। আমরা শুরুতেই বলবো গীতিকাব্য এবং মহাকাব্য কি। কাব্য প্রধানত যদি ধরি তাহলে গীতিকাব্য এবং মহাকাব্য, অন্যান্য কাব্যের পত্রকাব্য অনেক কাব্য আছে, কিন্তু আমরা মূলত 2 ভাগে যখন ভাগ করব। গীতিকাব্য হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে ভালোবাসা। গীতিকাব্য মানেই হচ্ছে দেশ, মানুষ এবং দেশের ভালোবাসা। যেমন আমাদের দেশটা স্বাধীন হওয়ার জন্য 30 লক্ষ লোক জীবন দিল। এই 30 লক্ষ লোক দেশকে ভালোবাসছে বলেই তারা জীবন দিয়েছে। এই দেশের প্রতি মানুষের ভালোবাসা, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা। কোন কবিতা? গীতি কবিতা। যেহেতু বঙ্গভূমির পূর্তি, এই কবিতায় কবি 2টি চরিত্র, কবি নিজে এবং কবি তার দেশকে মা বলে, তাহলে এটা গীতি কবিতা। নিজের সাথে মায়ের ভালোবাসার কথা বলা হচ্ছে। যদি গীতি কবিতা মানেই ভালোবাসার কথা, সেটা হতে পারে স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, দেশের সাথে মানুষের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা। কোন কবিতার উদাহরণ? অবশ্যই গীতি কবিতার উদাহরণ। তাহলে এই কবিতাটাকে আমরা কোন কবিতা হিসাবে গ্রহণ করব? গীতি কবিতা। কেন? এই কবিতাটি মায়ের সাথে বা অর্থাৎ দেশের সাথে নিজের ভালোবাসা, এখানে নিজে বলতে কবির তার নিজের ব্যক্তিগত ভালোবাসা তার মায়ের সাথে বা তার দেশের সাথে শেয়ার করতেছেন, অতএব এটি গীতি কবিতা। মহাকাব্য হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে? মহাকাব্য মানেই যুদ্ধ লাগবে। একটা যুদ্ধ করতে গেলে কমপক্ষে 2টা দল লাগবে। 2টা দলের মধ্যে একজন জয় আর একজন পরাজয় লাভ করবে, একজন জয়ী হবে বা বিজয়ী হবে আর একজন পরাজয় হবে। দুই দলের মধ্যে যখন যুদ্ধের মাধ্যম দিয়ে একজন উপনীত হবে বা একজন জয়লাভ করবে, যুদ্ধের ঘটনা আসবে, অবশ্যই অনেক দীর্ঘ হবে, তাহলে আমরা তাকে মহাকাব্য বলবো। কিন্তু এখানে কোনো যুদ্ধের কথা বলা নাই, তাহলে এটাকে আমরা মহাকাব্য বলবো না, এটাকে আমরা গীতিকাব্য বলবো। তিনি তার এই সৃজনশীলের ক নম্বরে লিখছেন, বাংলা ভাষায় প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ মহাকাব্য। এটি তার মহান রচনা। এইটি মহাকাব্যে যুদ্ধের কাহিনী আছে। কিন্তু আজকে আমরা যেই কবিতাটি পড়ব, এই কবিতাটিতে কোনো যুদ্ধের কাহিনী নাই, শুধু ভালোবাসার কথা আছে। এ কারণে এটাকে আমরা গীতি কবিতা। এই কবিতাটি এবং এই প্রশ্নটি সার্টিফিকেট পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির পূর্তি কবিতাটি কোন শ্রেণীর কবিতা? এটা একটা গীতি কবিতা এবং পাঠ্যপরিচিতির প্রথম লাইনে এটা দেওয়া আছে। এ কারণে আমরা এটা
আমরা এখন এই কবিতাটি যখন পড়তে যাচ্ছি তার আগে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি যে আমরা রিডিং পড়ব না, আমরা এখান থেকে আমরা তথ্য নিব। এই কবিতায় কবি আমাদের বা পাঠকদের বা শ্রোতাদের কি কি তথ্য দিয়ে গেলেন তিনি এই কবিতাটি পড়লে। আমরা পাঠক আমরা পড়ব, কিন্তু তথ্যের জন্য, রিডিং পড়ার জন্য নয়। রিডিং পড়া শিখবে নার্সারি প্লে বা প্রাথমিক বিদ্যালয়ে, আমরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, এ কারণে আমরা অবশ্যই এখানে রিডিং পড়ব না, তথ্য নিব। বঙ্গভূমির পূর্তি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম লাইনেই বলছে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, অর্থাৎ রেখমা দাস, কবি নিজেকে বলতেছেন আমি একজন দাস, আমি একজন সেবক। এ মিনতি করি পদে, রেখো মা, তাহলে মা বলতে কে? মা বলতে আমাদের দেশ। দাস বলতে কে? আমি কবি নিজে। তাহলে দুজনের কথা বলা হচ্ছে। একটি লাইন যদি বুঝাতে পারি, আমি মনে করব সব লাইনগুলো মাথার উপর দিয়ে যাবে না, অবশ্যই মাথার ভিতর দিয়ে যাবে, এবং সেক্ষেত্রে যদি কোনোটাও মাথার উপর দিয়ে যায় সামনের ক্লাসে আমরা অবশ্যই রিপিট করব সেই বিষয়গুলো। রেখমা দাসের মনে, তাহলে মা বলতে এখানে মা বলতে একটি চরিত্র না, মা বলতে আমাদের দেশকে অর্থাৎ বঙ্গভূমিকে, এই সুজলা সুফলা বাংলা ভূমিকে বোঝাচ্ছে। রেখো মা, মা বলতে এখানে তিনি তার মাকে বোঝাচ্ছে না, সমগ্র দেশকে বোঝাচ্ছেন। আমি নিজে একজন দাস, আমি একজন সেবক। আমি কার সেবা করব? আমি আমার জন্মভূমি বঙ্গভূমির সেবা করব। রেখো মা দাসের মনে, মনে করে মানে মনের মধ্যে রাখো। এ মিনতি, মিনতি মানে জোরহাত করে বলতেছি আমি একজন দাস, আমি মায়ের সেবা করতে যাচ্ছি। করি পদে, আমি তোমার চরণ, পদ মানে পা, পদ মানে চরণ, আমি তোমার পায়ে আমি ধরে সালাম করে বলতেছি আমি একজন দাস, আমি তোমার সেবক, তুমি আমাকে অবশ্যই ঠাঁই দিও তোমার পায়ে। সাধিতে মনের স্বাদ আশা, সাধিতে মনের, মন মানে অন্তর, স্বাদ মানে আশা, মনের আশা। ঘটে যদি পরমাৎ, মানে আমার যদি কোনো দিন ভুলভ্রান্তি হয়ে যায়, আমি ছোট মানুষ, তুমি মা অনেক বড়, ঘটে যদি পরমাৎ, যদি আমি তোমাকে দাস, আমি একজন দাস, আমি তোমার সেবা করতে গিয়ে আমি যদি কোনো পরমাৎ অর্থাৎ আমি কোনো ভুলভ্রান্তি করে ফেলি, তাহলে কি হবে? মধুহীন করো না গো, আমাকে মধুহীন, মিষ্টি থেকে বর্জন করিও না, মধুর মতো কোলে জায়গা দিও, ত্যাগ করিও না, তব মন ককনাদে। মনকোকোনাথ, এখানে বলছে কোকোনাথ মানে পদ্ম ফুল, আমি তোমার কাছে পদ্ম ফুলের মতো থাকতে চাই। আমার যদি ভুল হয়ে যায়, আমার চলার পথে যদি ভুল হয়, তাহলে আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও, আমাকে আশীর্বাদ করিও। আমি তোমার পায়ে যেন মনকোকোনাদের মতো অর্থাৎ লাল রঙের পদ্ম ফুলের মতো থাকতে পারি, আমার ভুলগুলো তুমি আমাকে ক্ষমা করে দিও। প্রবাসে, অর্থাৎ এই কবিতাটি কবি লিখেছেন আমাদের দেশে বসে নয়, তিনি আমাদের দেশ থেকে তিনি কবি হওয়ার জন্য, সাহিত্য চর্চার জন্য, নিজেকে শেখার জন্য, দেশের দায়িত্ব নেওয়ার জন্য এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে দেশকে সেবার জন্য তিনি বিদেশে গেছেন, নিজেকে জানার জন্য, নিজেকে শেখার জন্য, দেশের নিয়ম জানার জন্য। এ কারণে বলছে প্রবাসে, অর্থাৎ আমি এটা বিদেশে গিয়ে রচনা করতেছি বা শিক্ষা লাভ করেছি, আমি এখন তোমার কাছে নাই। প্রবাসে মানে যে বিদেশে থাকে আমরা তাকে এক কথায় বলি প্রবাস। দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাই খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে। পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, আমরা যদি ডাক্তারও হতে চাই তাও আমাদের মৃত্যু। আমরা চিকিৎসা জানি, চিকিৎসা করার ফলে আমরা সাময়িক সুস্থ থাকতে পারি, বাট আমরা অমর নই, আমরা মরবই। এ কারণে জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে। এই কবিতাগুলোর মধ্যে যতগুলো চরণ বা লাইন আছে তার মধ্যে যতদিন লেখাপড়া করতে হবে ততদিন এই দুইটি লাইন লাগবে, যে জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে। এই বিখ্যাত বাণীটি কার ছিল? এই বিখ্যাত বাণীটি মাইকেল মধুসূদন দত্তের। তিনি বুঝাতে চেয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ, সে মা, সে বোন, সে ভাই, সকল শ্রেণী পেশার মানুষ মরবে। চিরস্থির করে নীর, এই নীর মানে হচ্ছে পানি, এই নীর মানে পানি। নীর বানানগুলো দেখতে হবে ৯ দীর্ঘী র, এই নীর, আর ৯ দীর্ঘী
ডয় বিন্দু র। এটা হচ্ছে পাখির বাসা, পাখির বাসা, কিন্তু এখানে পানি। আবার এই পানি না, এই পানি হচ্ছে হাত, পয় আকার মূর্ধন্য নয় দীর্ঘী, এই পানি মানে হাত, এটা না, এটা মানে এটা না, এটা ক্রস, এই পানি। তাহলে নীর মানে পানি। বলতেছে চিরস্থির করে নীর, অর্থাৎ নদীর জল প্রবাহমান বিভিন্ন ধাপে 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 সাগরে গিয়ে পতিত হয়। চিরস্থির, যখন সাগরে যে চলে যায় তখন সে স্থির থাকে। হায়রে জীবন নদে, ঠিক মানুষের জীবনও বিভিন্ন ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির মধ্য দিয়ে একখানে গিয়ে উপনীত হয়। সে কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন, হায়রে জীবন নদে। কিন্তু এই যে একটা একটা কারণ বলেছেন, কিন্তু যদি রাখো মনে, মা তুমি যদি আমাকে স্মরণ করো, মনে রাখো, মা তুমি যদি আমার পাশে থাকো, অর্থাৎ দেশ যদি আমার সাথে থাকে, মানুষ যদি আমার সাথে থাকে, নাহিমা ডরিব সমনে, আমি মৃত্যুর সময় কোনো ভয় পাবো না। মা তুমি যদি আমার পাশে থাকো, জন্মিলে যে মরিতে হবে, অমর কেউ থাকবে না, কিন্তু তুমি যদি থাকো তাহলে আমার কি হবে, নাহিমা ডরিব সমনে। সমন মানে মৃত্যু, যম আমরা বলি আজরাল, হিন্দুরা বলে যে যম অথবা সমন। মৃত্যু দেবতাও যদি আসে আমাকে ভয় দেখায়, আমি ভয় পাবো না। কেন? তুমি মা আমার পাশে আসো, তুমি জন্ম দিয়েছো, তোমার কোলেই আমি শুয়ে থাকবো, আমি মৃত্যুকে কেন ভয় পাবো? তাহলে বলছে কিন্তু যদি রাখো মনে, আমি জন্মিলে মরবো এ বিশ্বাস আমার আছে, কিন্তু তুমি যদি পাশে থাকো তাহলে আমার মরতেও কোনো ভয় নাই। কিন্তু মানে একটি বলছে যদি রাখো মনে, আমাকে যদি মা তুমি স্মরণ করো, নাহি মানে নেই আমার কোনো ভয়, মা ডরিব সমনে, আমি ডরিব মানে আমি ভয় পাবো না। কেন ভয় পাবো না? সমনে মৃত্যু, কারণ তুমি আমার পাশে আসো। মক্ষিকাও গলে না গো, একটি উদাহরণ আনতে তিনি বলছেন, মক্ষিকা একটা মাছি, একটা মৌমাছি বা একটা মাছি, মৌমাছিও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। অমৃত মানে মধু, হ্রদ মানে হচ্ছে তিন দিকে স্থল বেষ্টিত একটা জলরাশি, মানে এতগুলো মধু আছে যে অফুরন্ত মধু, সেখানে যদি একটি মাছি পড়েও যায় কিন্তু সে মক্ষিকাও গলবে না, অর্থাৎ সে গলে যাবে না, তার স্থানেই সে আসে। মক্ষিকা মানে মাছি, গলে না গো অর্থাৎ গলে যায় না, পচে যায় না, পড়িলে অমৃত হ্রদে। অমৃত মানে মধু, হ্রদ মানে অনেক বড় বোঝাতে ব্যবহার করছে কবি এখানে। তারপর বলছে সেই ধন্য, পৃথিবীর ওই সকল ব্যক্তি ধন্য, তো শুধু আমি না, সেই ধন্য নরকুলে, নর মানে মানুষ, কুল মানে বংশ, পৃথিবীর সকল বংশের মানুষ তারাই ধন্য। কারা? বলছে সেই ধন্য নরকুলে, নর মানে মানুষ, কুল মানে বংশ, সকল বংশের লোক, লোকে যারে নাহি ভুলে, যে মৃত্যুর পরেও সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে, তাকে আমরা সকলেই শ্রদ্ধা করি। এখানে বলছে যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, অর্থাৎ মরার পরেও যাকে সবাই শ্রদ্ধা করে, আমি এমন হতে চাই মা, লোকে যারে নাহি ভুলে, আমি ভুলতে চাই না মানুষের মাঝে। বলছে মনের মন্দিরে সদা সর্বদা, সদা মানে সর্বদা, সেবে সর্বজন অর্থাৎ তাকে মনের মধ্যে রেখে সেবা করে সর্বজন মানে সকল শ্রেণীর মানুষ, জন মানে মানুষ, সর্ব মানে সবাই। বলছে কিন্তু কবিতাকে এখন একটা কিন্তু আমি কি এমন আমার গুণ আছে মা, আমি কি এমন মানুষ হতে পেরেছি যে সকল শ্রেণীর লোক আমাকে সকল মনমন্দিরে রেখে, আমাকে মনের মন্দিরে রেখে সেবে সর্বজন, সবাই আমাকে সেবা করবে? কিন্তু কোন গুণ আছে? আমার তো এইরকম কোনো গুণ নাই মা, আমি এমন কিছু কাজ করি নাই, দেশের জন্য এমন কিছু কাজ করতে পারি নাই যে আমি মরার পরেও মানুষের মাঝে বেঁচে থাকবো, কিন্তু কোন গুণ আছে? বলছে যাচিব মানে যাচাই করা, বাছাই করা, প্রশ্ন করে বাইর করা, খুঁজে বের করা। যাচিব যে তব কাছে, আমি মানুষের কাছে বেঁচে থাকবো, আমার এমন কি কোনো গুণ আছে মা বলো? বলছি হেন অমরতা আমি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবো। হেন আমি ছোট, হেন আমি দুর্বল, আমি ক্ষুণ্ণ, আমি ছোট, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মাদে। শ্যামা জন্মাদ অর্থাৎ শ্যামল জন্মভূমিতে আমার এমন কোনো কৃতি নাই
যার দ্বারা আমি সবার কাছে সর্বজন আমাকে সেবা করবে। আমার কি এমন কোনো গুণ আছে মা? তবে যদি দয়া করো মা, অর্থাৎ দেশ, এখানে মা বলতে দেশকে বলতেছে, তবে যদি তুমি মা দয়া করো, অর্থাৎ দেশ যদি আমাকে ভালোবাসে, বলছে ভুল দোষে গুণ ধরে, অর্থাৎ ভুল দোষ ত্রুটি সকল কিছু দিয়ে অমর করিয়া, অমর মানে মৃত্যুর পরেও বেঁচে থাকা, অমর করিয়া রব মানে আশীর্বাদ, রব মানে এখানে বড় অর্থে হেনদাস শুভ হ্রদে, বলছে দুটি ফুটি যেন, ফুটি মানে ফুল ফোটার পর কথা বলছে, স্মৃতি জলে, স্মৃতি মানে মানুষের যেটা মুছে যায় না, স্মৃতি কখনো মানুষের হয়তো ভুলে একটু থাকতে পারে কিন্তু মুছে যেতে পারে না, স্মৃতি কখনো মানুষের মন থেকে কখনো হারাতে পারে না। মানসে মানে মনে, আমার স্মৃতিটা আমার মনে, আমার স্মৃতিটা তোমার মনে, তোমার স্মৃতিটা আমার মনে, মানসে মানে মনে, অর্থাৎ আমার স্মৃতি জলে মানুষে, আমার স্মৃতির মনে মা যথাফলে মধুময়, আমি মধুর মতো করে থাকতে চাই, তাম্রস লাল রঙের পদ্ম ফুলের মতো, কি বসন্ত কি শারদে, আমি বসন্ত ঋতু না, আমি শরৎ ঋতু, আমি এখানে দুইটা ঋতু, অর্থাৎ আমি বসন্ত এবং শরৎ, আমি সব ঋতুর লাল রঙের পদ্ম ফুল হয়ে তোমার মাঝে বাঁচতে চাই। আমার কি এমন কোনো গুণ আছে মা যেটা দিয়ে আমি তোমাকে স্মরণ করতে পারি? এই কবিতাটি আমরা এতক্ষণ আজ যেটা তথ্য নিলাম, এখান থেকে আমরা রিডিং পড়ি নাই, কিছু তথ্য পড়েছি। এই তথ্যগুলো আমাদের যেগুলো সার্টিফিকেট পরীক্ষায় আসবে সেগুলো আমরা এখন একটু আলোচনা করে নিব। তার মধ্যে এই কবিতাটি হচ্ছে গীতি কবিতা। এই গীতি কবিতার মধ্যে এখানে কবি নিজেকে মা হিসাবে কল্পনা করেছেন, অর্থাৎ মা বলতে নিজেকে মা হিসাবে না, ভুল বলছি, দেশকে মা হিসাবে কল্পনা করেছেন এবং নিজেকে তার সন্তান অর্থাৎ দেশের সন্তান হিসাবে ভেবে নিয়েছেন। এবং এই কবিতাটি তিনি কোথায় বসে রচনা করেছেন? প্রবাসে, অর্থাৎ দেশের বাইরে বসে রচনা করেছেন। এবং তিনি জানতে চাচ্ছেন যে মা আমার এমন কোনো গুণ আছে যেটার জন্য আমি স্মরণীয় হতে পারি, বিনয়ী হতে পারি, মানুষের মাঝে বেঁচে থাকতে পারি, স্বদেশের প্রতি আমার স্মৃতি থাকতে পারে। তিনি এই দেশ স্মৃতির মধ্যে তিনি পদ্ম ফুলের মতো, অর্থাৎ কোকোনাট পদ্ম ফুলের মতো বেঁচে থাকতে পারবেন কিনা। এখন পাঠ্য পরিচিতি, তার আগে আমি কিছু কথা বলি। পাঠ্য পরিচিতি, এটাই হচ্ছে প্রথা বিরোধী লেখক ছিলেন তিনি। গীতি কবিতায়, যে আমি শুরুতেই বলছি, মহাকাব্য এবং গীতিকাব্য, সনেট, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বিশ্বের ভাষায় প্রথম ইংরেজি ভাষায় প্রেতেরাক সনেট রচনা করেছেন। সনেট এটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ 14 চরণ, মানে 14টা লাইনের কবিতা। 14টা চরণ বা 14টা পদ বা 14টা লাইন দিয়ে যেই কবিতাটি হয় তাকে সনেট বলে। এই সনেটের প্রথম রচনা করেছেন ইংরেজি কবি প্রেতরাক। পত্রকাব্য, প্রহসন, নাটক, এই যে বললাম বাংলা সাহিত্যের 5টি শাখা, তার মধ্যে আমরা এই যে বলতে পারি একটা কাব্য, একটা হচ্ছে নাটক, একটা হচ্ছে নাটক এবং প্রহসন। আমরা সবাই নাটক জানি, আমরা কাব্য জানি, আমরা নাটক জানি, কাব্য জানি। সাহিত্যের প্রধান শাখা 5টা, আগেও বলছি এখনো বলি। প্রাচীন কাব্য হচ্ছে কবিতা বা কাব্য, প্রাচীন শাখা কাব্য, আধুনিক শাখা ছোট গল্প, মাঝখানে নাটক, উপন্যাস, প্রবন্ধ। তিনি এখানে বলতেছেন যে প্রহসনও রচনায় স্মরণীয় আছেন। এই প্রহসন তিনি প্রথমে এই বাংলা সাহিত্যের মধ্যে অমরত্ব লাভ করেছেন। আসলে প্রহসন সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা দেই। প্রহসন অনেকভাবে যেভাবেই বলুক, আমি আমার মতো করে একটু বলি। প্রহসন হচ্ছে সমাজের অসঙ্গতি। যদি কেউ বলে, এক কথায় মোটা দাগে যদি বলে কেউ, প্রহসনটা কি? সমাজের অসঙ্গতি। অসঙ্গতিটা কেমন আমি একটু উদাহরণের মধ্য দিয়ে বলে দেই। যে আমরা অঙ্ক করেছি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, যদি পিতার বয়স 30 বছর হয় তাহলে পুত্রের বয়স কত? তাহলে হবে 20 বছর। আমরা অঙ্ক করেছি যে স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি 60 বছর, যদি স্বামীর বয়স 35 বছর হয় তাহলে স্ত্রীর বয়স কত? তাহলে দেখা যাচ্ছে 25 বছর। কিন্তু আমরা আজকে প্রহসনের একটি উদাহরণ দিতে গিয়ে এই কথাটি বলতেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি যে প্রহসন কি? সমাজের অসঙ্গতি। সেটা কেমন? যে স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি 92 বছর, স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি 92 বছর। যদি স্ত্রীর বয়স 28 বছর হয় তাহলে স্বামীর নাম কি? নট বয়স।
যদি স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি হয় 92 বছর, স্ত্রীর বয়স যদি হয় 28 বছর, স্বামীর বয়স কত? নট, স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে বাংলাদেশ রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি 67 বছর বয়সে 28 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, যেটা সমাজের অসঙ্গতি। অনেকেই মেনে নিতে চায়, আবার অনেকেই মেনে নিতে চান না। এক কথায় প্রহসন হচ্ছে সমাজের অসঙ্গতি, যেটা আমরা মেনে নিতে পারি না অথচ সমাজে চলে, এটা হচ্ছে প্রহসন। আচ্ছা, প্রহসনের জন্য চিরস্মরণীয়, তাহলে তার প্রহসনগুলো হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, এখানে দেওয়া আছে। এবং তারপরে দেওয়া আছে তিনি বিলেতে গিয়েছেন। ইংল্যান্ড এই দেশের, এই পৃথিবীর মধ্যে একটি অন্যতম উন্নত দেশের নাম ইংল্যান্ড। এই ইংল্যান্ডের রাজধানীর নাম লন্ডন, এখানে আরেকটি নাম বিলেত। এই বিলেত শহরে বসে তিনি এখানে বলছেন বিলেতে না গেলে কবি হওয়া যায় না। এখানে একটা প্রশ্ন আসে যে কবি মনে করেন বা তিনি মনে করেন, তিনি বলতে কবি মনে করেন কোন দেশ না গেলে বা কোন দেশের সাহিত্য চর্চা না গেলে কবি হওয়া যায় না? বিলেতে বা ইংল্যান্ডে। এ কারণে তিনি ইংল্যান্ডে বা বিলেতে গিয়েছিলেন। এরপর সেখানে গিয়ে তিনি মাইকেল মধুসূদন দত্ত হয়েছেন। শ্রী মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত 1943 সালের 9 ফেব্রুয়ারি। তার নামের আগে শ্রী কেটে গিয়ে মাইকেল কথাটি যুক্ত হয়। তাহলে প্রশ্ন আসবে, মাইকেল মধুসূদন দত্ত তার নামের পূর্বে শ্রী মধুসূদন কতদিন ছিল? যে 1943 সাল পর্যন্ত ছিল। এরপরে তিনি বলছে, এখানে লেখা আছে তিনি প্রথম মহাকাব্য রচনা, বাংলা ভাষায় তিনি প্রথম মহাকাব্য মেঘনাদ বধ, এমনকি এই সৃজনশীলের জ্ঞানমূলকেও দেওয়া আছে। তারপর বলছে তার রচিত প্রহসন, প্রহসনের সংজ্ঞা অনেকক্ষণ বলছি, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। কোন ধরনের রচনা? প্রহসন। এরপর নাটকের নাম দিয়েছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তাহলে আমরা বলছি না, বাংলা সাহিত্যের প্রথম এবং প্রাচীন বাংলা সাহিত্য শুরু হয়েছিল কাব্য দিয়ে, চর্যাপদ কাব্য দিয়ে। বিশ্ব সাহিত্য কি কাব্য দিয়ে শুরু হয়েছে? নট, বিশ্ব সাহিত্য শুরু হয়েছিল নাটক দিয়ে। আমরা এ থেকে বলতে পারি যে নাটক আলাদা, কাব্য আলাদা। কেন? বিশ্বের শ্রেষ্ঠ কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকারও কি রবীন্দ্রনাথ ঠাকুর? নট, উইলিয়াম শেক্সপিয়র। তাহলে আমরা বলতেছি কেন উইলিয়াম শেক্সপিয়র নাট্যকার হল? কারণ বিশ্বের শ্রেষ্ঠ। আমরা যদি বলি বিশ্বের শ্রেষ্ঠ ছোট গল্পকার কি রবীন্দ্রনাথ ঠাকুর? নট, বাংলার শ্রেষ্ঠ ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর নন। বিশ্বের শ্রেষ্ঠ ছোট গল্পকার হচ্ছেন এডগার এলান পো। তাহলে বোঝা যাচ্ছে নাটক একটি শাখা, কাব্য একটি শাখা, ছোট গল্প একটি শাখা। বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাসিক কি রবীন্দ্রনাথ ঠাকুর? নট, বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাসিকের নাম হচ্ছে ম্যাক্সিম গর্কি। ম্যাক্সিম গর্কি যে মা উপন্যাস লিখে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে, এবং তিনি নোবেল বিজয়ী একজন উপন্যাসিক। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী একজন কবি, তেমনি নোবেল বিজয়ী একজন উপন্যাসিকের নাম ম্যাক্সিম গর্কি, যার উপন্যাস মা বা জননী। তাহলে আমরা জানতে পারছি যে বাংলা সাহিত্যের প্রাচীন শাখা কাব্য, কিন্তু কাব্য যদিও বাংলা সাহিত্য শুরু হয়েছে, বিশ্ব সাহিত্য কাব্য দিয়ে শুরু হয়নি, নাটক দিয়ে হয়েছে। তাহলে বাংলা সাহিত্যের এগুলো শাখা হচ্ছে যে নাটক আলাদা, উপন্যাস আলাদা, প্রবন্ধ আলাদা, ছোট গল্প আলাদা। এবং প্রশ্ন আসতে পারে, যেমন শর্মিষ্ঠা কোন ধরনের রচনা? এটা নাটক। আসতে পারে একেই কি বলে সভ্যতা, কোন ধরনের রচনা? এটি উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রহসন, প্রবন্ধ, এটি প্রহসন। এরপর আসবে কৃষ্ণকুমারী, পত্র কাব্য হচ্ছে বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট। আমরা আগেও বলছি যে সনেট, বাংলা সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু বিশ্ব সনেট অর্থাৎ ইংরেজি ভাষার সনেটের হচ্ছেন পৃথ্বীরাজ। তারপর সনেট। এরপর বলছে মহান সাহিত্য স্রষ্টা, অর্থাৎ এই মহান সাহিত্য স্রষ্টা যার হাতে আমরা বাংলা সাহিত্যকে পেয়েছি, আমরা বিশ্বের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে পেয়েছি। আমরা যখন পেয়েছি তার আগে, তখন আমরা রবীন্দ্রনাথকে যখন পেয়েছি তখন তিনি একেবারেই কবি, আর রবীন্দ্রনাথ যখন এসেছে তখন
রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্তের কাছে একজন শিশু মাত্র। উনি 1843 সালে 73 সালে মৃত্যুবরণ করেন। এখন আমরা সৃজনশীল ব্যাপারে এই কবিতাটি থেকে আমরা যখন পরীক্ষা দিব সার্টিফিকেট, তখন আমাদের কি কি আসতে পারে আমরা একটা সৃজনশীল এর মধ্যে চর্চা করে নেই। সেটা হচ্ছে এই বইটাতেই দেওয়া আছে যে একটা সৃজনশীল, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। অর্থাৎ একটা জীবনানন্দ দাশের উদ্দীপক দিয়েছেন। এখন আমাদের বলছেন যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একটা সৃজনশীল প্রশ্নের 4টি উপাদান থাকে। 1 নম্বরে ক, এটাকে আমরা বলবো জ্ঞানমূলক, এটাকে আমরা বলবো জ্ঞানমূলক। কটাকে বলবো আমরা একটা সৃজনশীলের, এখানে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এখানে প্রথমেই ক দিলাম। এখানে ক নাম্বারটার অর্থাৎ কটা হবে, কটার নাম হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক অর্থাৎ এটা 1 লাইনে 1 বাক্যে 1 কথায় লিখতে হবে। আমরা তার আগে জ্ঞানমূলকটা কি আমরা একটু আলোচনা করে নেই। প্রশ্ন প্রধানত 2 প্রকার। প্রশ্ন প্রধানত 2 প্রকার। একটা প্রশ্নের নাম বদ্ধ প্রশ্ন, আর একটা প্রশ্নের নাম মুক্ত প্রশ্ন। তাহলে বদ্ধ প্রশ্ন আর মুক্ত প্রশ্ন, এই জ্ঞানমূলকটা আজীবন বদ্ধ প্রশ্ন হয়, কখনো মুক্ত প্রশ্ন হয় না। হয় ব্যতিক্রম, ব্যতিক্রমটার আসলে সংজ্ঞা হয় না, উদাহরণ হয়। এ কারণে এটি সংজ্ঞা হবে না যে সংজ্ঞা, ব্যতিক্রম সবসময় উদাহরণ হয়, বাট কখনো ব্যতিক্রমের সংজ্ঞা হয় না। যেমন আমার বাবার নাম নজরুল, আদম আলাইহিস সালামের বাবার নাম কি, বা হিন্দু ধর্মে যারা আসো তাদেরকে আমি বলবো যে আদি পিতার নাম মনু, তাহলে মনুর বাবার নাম কি, কোনো অ্যান্সার নেই। তাহলে যেটা হচ্ছে যার উদাহরণ হয় বাট সংজ্ঞা হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে জ্ঞানমূলকটা হবে বদ্ধ প্রশ্ন, অর্থাৎ একটি প্রশ্ন একটি উত্তর। যদি বলা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি, অবশ্যই ঢাকা। দ্বিতীয় কোনো উত্তর অবশ্যই ফলস, মিথ্যা। দিনাজপুর মিথ্যা, রংপুর মিথ্যা, চট্টগ্রাম সব মিথ্যা, একটি মাত্র সঠিক উত্তর ঢাকা। কিন্তু যদি বলি যে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, আমি যদি বলি বাল্য বিবাহ, সঠিক। আমি যদি বলি বেকারত্ব, এটা কি ভুল? আমি যদি বলি দারিদ্র, তাহলে যেসব প্রশ্নের অনেকগুলো উত্তর থাকে সেটা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন, নট বদ্ধ প্রশ্ন। তাহলে এখানে প্রথম প্রশ্ন বলছে জ্ঞানমূলক, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? তাহলে এটা 2টা কখনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, মেঘনাদ বধ কাব্য। তাহলে জ্ঞানমূলক শব্দের জ্ঞানমূলক মানেই হচ্ছে 1 লাইনে 1 কথায় 1 বাক্যে লিখব। তাহলে আমরা 1-এ 1 পাবো, 1-এ 1 পাবো। এখন কোনো স্টুডেন্ট, তোমরা যদি কেউ এই জ্ঞানমূলক কোনোভাবেই ভুল করো, সব পাইলেও A+ পাবা না বা ভালো রেজাল্ট পাবা না। কেন পাবা না? যে এক্সামিন সে বলবে যে এর জ্ঞানই নাই, বাকিগুলো হবে কি? এর তো জ্ঞানমূলক মানে কি, এর জ্ঞানই নাই, তাহলে এ জ্ঞানহীন, এ কিভাবে অনুধাবন করতে পারবে? যেমন খ, অনুধাবনমূলক। অনুধাবন, যার জ্ঞান নাই সে অনুমান করতে পারে। আসলে অনুমান শক্তি শিশু বাচ্চারও আছে, কিন্তু যদি জ্ঞানটাই না থাকতো অনুমান। একটি ছোট বাচ্চা তার মাকে বলতেছে, মা লোকটার না পেটে আগুন লাগছে, কেন মুখ দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে? তার মানে সে বিড়ি খেয়েছে। তাহলে জ্ঞানমূলক মানে তার জানা আছে যে আগুন লাগলে ধোঁয়া বাইর হয়। শিশুটি কি মনে করেছে? পেটের মধ্যে আগুন লাগছে। তাহলে এটা কি? এটা অনুধাবন বা অনুমান করে নেওয়া।
তাহলে জ্ঞানমূলক লিখতে গেলে কমপক্ষে দুই পেরায় 2 লাইন হলেও লিখতে হবে। জ্ঞানমূলক আবারও বলি, কারণ অনুধাবনে দুটি অপশন থাকে, একটা জ্ঞান প্লাস অনুধাবন। তাহলে এটা এক বাক্যে এক কথায় এক লাইনে লিখব, কিন্তু এটা অনুধাবনটা কখনো আমরা এক বাক্যে অ্যান্সার দিলে আমরা যদি স্বর্ণের কলম দিয়েও লিখি একে এক পাবো না। আমরা কমপক্ষে জ্ঞান সমান সমান এখানে জ্ঞান লিখব 1 লাইন প্লাস অনুধাবন লিখব 1 লাইন, কমপক্ষে এটা অনুধাবন লিখতে হবে। তাহলে এখানে বলছে, এই বাক্যে বলছে যে কবি বর প্রার্থনা, আশীর্বাদ, মায়ের কাছে আশীর্বাদ, কবি বর প্রার্থনা করেছেন কেন? এই যে কেন একটি প্রশ্ন, এটা জ্ঞানমূলক, ব্যাখ্যা করো, এটা অনুধাবন। তাহলে কবি বর প্রার্থনা করেছেন কার কাছে? মায়ের কাছে। বড় মানে আশীর্বাদ করা। কবি মায়ের কাছে কি আশীর্বাদ করেছিলেন? এই কবিতায় বলছে দেশমাতৃকতার স্মৃতিতে, অর্থাৎ দেশমাতৃকতার স্মৃতিতে জেগে থাকার জন্য সবার কাছে তিনি আশীর্বাদ চেয়েছেন, অর্থাৎ মায়ের কাছে তিনি বেঁচে থাকার আশীর্বাদ, স্মৃতিকে না মুছে স্মৃতির মধ্য দিয়ে মায়ের কাছে থাকার আশীর্বাদ, বর মানে আশীর্বাদ চেয়েছেন। তাহলে কবি দেশের কাছে, স্মৃতির কাছে, মায়ের কাছে আশীর্বাদ, দেশের মানুষের মাঝে বেঁচে থাকার জন্য পদ্ম ফুলের মতো। কেন? ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যা কেন? তিনি তার এমন কোনো গুণ নাই যার মধ্য দিয়ে মানুষ তাকে স্মরণ করবে, কবিকে স্মরণ করবে। আমার চলার অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, তুমি মা যদি আমার পাশে থাকো তাহলে আমি সমনকে, আমি মৃত্যুকেও ভয় পাবো না, ইত্যাদি কবি কথাগুলো বলছে। এখন গ নম্বর হচ্ছে জ্ঞান অনুধাবন, এটা হচ্ছে প্রয়োগ। এই প্রয়োগ করতে গেলে এখানে 3টি পেরায় কমপক্ষে 3টি লাইন, কমপক্ষে বলছি, এটা এমনি যে প্রয়োগ সবসময় 3টি পেরায় লিখতে হবে, কারণ এটার মানও হচ্ছে 3। এখানে 3টি কস দেখাতে হবে। এই কবিতাটিতে বলছে উদ্দীপক, অর্থাৎ আবার আসিব ফিরে এখান থেকে প্রথম অংশের কবিতায় কবি যে আলোকে ফুটি যেন স্মৃতির জলে, ফুটি যেন স্মৃতি জলে, চরণটির ব্যাখ্যা কর। অর্থাৎ ফুটি, এই পদ্ম ফুল হয়ে আমি স্মৃতির জলে, অর্থাৎ দেশের মাঝে আমি যেন থাকতে পারি। তাহলে এই লাইনটি বা এই চরণটি এই উদ্দীপকটার পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তাহলে লিখতে হবে উদ্দীপকের অংশটুকু বঙ্গবাণী বঙ্গভূমির পূর্তি কবিতার মূল কথার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কারণে আলোচ্য উক্তিটি বঙ্গভূমি কবিতার সাদৃশ্য। কমপক্ষে এটা জ্ঞানমূলক। কেন সাদৃশ্য? অনুধাবনমূলক। এবং কতটুকু সাদৃশ্য? এটা হচ্ছে প্রয়োগমূলক। এবং ঘ হচ্ছে, তাহলে জ্ঞানমূলক লিখতে গেলে একটা পেরা লিখতে হবে জ্ঞানে, আরেকটি পেরা লিখতে হবে অনুধাবনে, অনুধাবনে আরেকটি পেরা লিখতে হবে প্রয়োগে। এরপর ঘ হবে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা এটা 4 মার্কস আছে, এটা সমান সমান 4 নম্বর। এটাতে তাহলে 4টি পেরা থাকতে হবে। প্রয়োগে উচ্চতর দক্ষতা, অর্থাৎ এই কবিতাটি পড়ে তোমার কি কি দক্ষতা বাড়লো, জ্ঞানের পরিধিতে তুমি কতটুকু জ্ঞানের থলে যোগ করতে পারলা, ততটুকু তোমার এখানে প্রথমে আসবে জ্ঞান, তারপরে আসবে অনুধাবন, তারপরে আসবে প্রয়োগ, তারপরে প্লাস উচ্চতর দক্ষতা। তাহলে আমরা আজকে এই কবিতাটির মধ্য দিয়ে যেটি আমরা শিখলাম, জ্ঞানমূলক শিখছি, অনুধাবনমূলক শিখছি, প্রয়োগ শিখছি, উচ্চতর দক্ষতাও শিখলাম। আশা করা যায় আমরা আজকের কবিতাটি পড়ে এবং আমাদের সার্টিফিকেট পরীক্ষায় ভালো কিছু করে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য নিজেকে অনেক তথ্য সমৃদ্ধ করতে পারছি।
আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।